প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ থেকে। আজকের ক্লাসে আমরা মূলত মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসের শেষে তোমরা যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমি একটি ছবি দিয়েছি। ছবিতে যকৃতের অবস্থান দেখানো হয়েছে। এটি মূলত মানবদেহের উদর গহ্বরের ডায়াফ্রামের নিচে ডান দিকে অবস্থান করে এবং এর নিচে রয়েছে, যকৃতের নিচে রয়েছে পিত্তথলি, পিত্তনালী। মূলত পাকস্থলীর ডান দিকে ত্রিকোণাকার লালচে বর্ণের এই অঙ্গটি হচ্ছে যকৃত। যকৃত দেহের সবচেয়ে বড় গ্রন্থি। লালচে খয়েরি রঙের ত্রিকোণাকার গ্রন্থিটি মূলত ডায়াফ্রামের ঠিক নিচে উদরের অনেকখানি অংশ জুড়ে আড়াআড়িভাবে ও কিছুটা ডান দিক ঘেঁষে অবস্থান করে। পাশেই যকৃতের একটি ছবি দেখতে পাচ্ছ। প্রাপ্তবয়স্ক পুরুষে এর ওজন 1.5 থেকে 2 কেজি হয়। যকৃত 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত: ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট ও কর্ডেট। যকৃতের ডান দিকের যে খণ্ডটি, এটি সবচেয়ে বড় এবং প্রতিটি খণ্ডই এক ধরনের স্থিতিস্থাপক তন্তু সমৃদ্ধ ক্যাপসুলে আবৃত থাকে এবং বহুভুজাকার কোষে গঠিত থাকে। অনেকগুলো কোষ মিলে এক একটি অনুখণ্ড বা লোবিউল নির্মিত হয় এবং প্রতিটি অনুখণ্ডের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় শিরা। যকৃতের কোষগুলোর গা বেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সাইনোসয়েড বা ফাঁকা একটা স্থান থাকে ও পিত্তনালিকা প্রসারিত হয়। পিত্তনালিকাগুলো পিত্তথলিতে গিয়ে সমাপ্ত হয়। যকৃত থেকে আগত ডান ও বাম যকৃত নালী মিলে একটি অভিন্ন যকৃত নালী গঠন করে। এটি পিত্তনালীর সাথে যুক্ত হয়ে যে অভিন্ন পিত্তনালী গঠন করে তাকে বলা হয় অ্যাম্পুলা অব ভ্যাটার। এ নালীটি পরবর্তীতে ক্ষুদ্রান্তের ডিওডেনামে উন্মুক্ত হয়। যকৃতের প্রচুর শারীরবৃত্তীয় ভূমিকা রয়েছে, তার মধ্যে সঞ্চয়ী ভূমিকা ও বিপাকীয় ভূমিকা অন্যতম। পরিপাক সংশ্লিষ্ট কাজ ছাড়াও যকৃত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। এজন্য যকৃতকে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় নামে অভিহিত করা হয়। প্রথমে আমরা যকৃতের সঞ্চয়ী ভূমিকাগুলো কি এগুলো দেখি। পিত্তরস সঞ্চয়। যকৃতের ডান খণ্ডাংশের নিচে থলির মতো পিত্তথলি বা গল ব্লাডার সংযুক্ত থাকে। এই গল ব্লাডার বা পিত্তথলিতে যকৃত কর্তৃক উৎপন্ন পিত্তরস বা বাইল সঞ্চিত হয়। গ্লাইকোজেন সঞ্চয়। যকৃতে আগত অতিরিক্ত যে গ্লুকোজ, এই গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে সংশ্লেষিত হয়ে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। পরবর্তীতে যখন দেহের প্রয়োজন, তখন পুনরায় এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়। এভাবে রক্তের গ্লুকোজের যে মাত্রা, এটা কিন্তু নিয়ন্ত্রিত হয়, আর এ কাজে ইনসুলিন নামক এক ধরনের হরমোন সাহায্য করে। তাহলে গ্লাইকোজেন সঞ্চয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে যকৃতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিটামিন সঞ্চয়। যকৃতে বিভিন্ন ধরনের ভিটামিন সমূহ সঞ্চয় করে রাখে, যা পরবর্তীতে নিঃসারিত হয়। যকৃত প্রধানত স্নেহে দ্রবণীয় ভিটামিন সমূহ, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো সঞ্চয় করলেও পানিতে দ্রবণীয় ভিটামিনও সঞ্চয় করে। অনেক সময় নৈবেদ থেকে প্রশ্ন আসে যে কোনগুলো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি, স্নেহে দ্রবণীয় ভিটামিন কোনটি। এই ভিটামিনগুলোর নাম তোমরা মনে রাখবে। এছাড়া যকৃত ফলিক অ্যাসিড সঞ্চয় করে, যা অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজন হয়। আমরা জানি যে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জা থেকে। লিপিড সঞ্চয়। রক্তের অতিরিক্ত লিপিড যকৃতে গ্লাইকোলিপিড রূপে সঞ্চিত হয়। এছাড়া খনিজ দ্রব্য সঞ্চয় করে যকৃত। ভিটামিনের সাথে কিছু খনিজ দ্রব্য সঞ্চয় করে, যেমন লৌহ, পটাশিয়াম, কপার, জিঙ্ক, কোবাল্ট প্রভৃতি। যকৃত রক্ত সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যকৃতস্থ বিশাল রক্তবাহিকা সমূহের সাহায্যে প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করতে পারে, যা বিভিন্ন রক্তক্ষরণজনিত ঘটনায় মূল রক্ত সংবহনের সাথে মিলিত হয়ে রক্তচাপের সমন্বয় ঘটায়। তাহলে এগুলো ছিল যকৃতের সঞ্চয়ী ভূমিকা। এবার আমরা দেখব দেহে যকৃতের বিপাকীয় ভূমিকা। যকৃতে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যা দেহের বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য যকৃতকে বলা হয় দেহের জৈব রসায়নগার। নিম্নে কিছু বিপাকীয় ভূমিকা আলোচনা করা হয়েছে, যেমন শর্করা বিপাক। শর্করা বিপাকে যকৃত দেহের গ্লুকোজের যে মাত্রা এটা ঠিক রাখে। যে খাবারই গ্রহণ করা হোক না কেন, রক্তে গ্লুকোজের মাত্রাটা কম বেশি যাতে না হয় সেটা যকৃত নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত গ্লুকোজ যখনই আসে তখন এই গ্লুকোজটাকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তর করে যকৃত। আবার যখনই গ্লাইকোজেন বা গ্লুকোজের ঘাটতি হয় তখন এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে রূপান্তর করে যকৃত। এছাড়া অশর্করা উৎস যেমন প্রোটিন ও ফ্যাট থেকেও কিন্তু শর্করা বা গ্লুকোজ প্রস্তুত করা যায়। এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনের ঘাটতি পড়লে অশর্করা উৎস থেকে যেমন প্রোটিন ফ্যাট থেকে শর্করা প্রস্তুত করা হয়, এটা গ্লুকোনিওজেনেসিস নামে পরিচিত। এছাড়া যকৃত ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, গ্লিসারলকে গ্লুকোজে পরিণত করে। এভাবে দেহে যে গ্লুকোজের মাত্রা এটা নিয়ন্ত্রণে যকৃত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৈবেদ্যিকে প্রশ্ন আসে গ্লুকোনিওজেনেসিস কি? এটি হবে যে অশর্করা উৎস থেকে শর্করা প্রস্তুতের যে প্রক্রিয়া এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। ফ্যাট বিপাক। যকৃত কোষ অতিরিক্ত শর্করাকে ফ্যাটে রূপান্তর করে রক্তের কোলেস্টেরলকে ভাঙে অথবা সংশ্লেষ করে। যকৃত ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। এরপর রয়েছে প্রোটিন বিপাক। যকৃত ডি অ্যামাইনেশন প্রক্রিয়ায় প্রোটিন থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডকে ভাঙে। আবার ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপকে বহন করে অন্য কোনো জৈব অ্যাসিডে স্থানান্তর করে। এছাড়া অ্যামাইনো অ্যাসিড থেকে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন যেমন অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রোনোজেন প্রভৃতির সংশ্লেষেও যকৃত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শর্করা, প্রোটিন, ফ্যাট এসব কিছুই বিপাক করছে যকৃত। এছাড়া ইউরিয়া প্রস্তুতি। যকৃতের হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড সঞ্চালিত হয়। এখানে এই অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেন অংশ ইউরিয়ায় রূপান্তরিত হয়, যা ডি অ্যামাইনেশন প্রক্রিয়া নামে পরিচিত। রক্তের বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে যেমন অ্যালবিউমিন, গ্লোবিউলিন প্রভৃতি প্রোটিনসমূহ যকৃতে তৈরি হয়। আবার রক্ত জমাট বাঁধানোর যে উপাদান এগুলোও প্রস্তুত করে থাকে যকৃত, যেমন ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন এগুলো এই রক্ত জমাট বাঁধানোর উপাদানগুলো উৎপাদিত হয় যকৃত কোষ থেকে। চর্বির অসম্পৃক্তকরণ। দেহে চর্বি সম্পৃক্ত অবস্থায় সঞ্চিত থাকে। এই সম্পৃক্ত চর্বি দেহের টিস্যু কর্তৃক ব্যবহার হওয়ার পূর্বে অবশ্যই এর গঠন হতে হাইড্রোজেন দূরীভূত করতে হয়, আর এই কাজটি যকৃতে সংগঠিত হয়ে থাকে। লোহিত রক্তকণিকার গঠন ও ভাঙন। ভ্রূণ অবস্থায় শিশুদের লোহিত রক্তকণিকা মূলত যকৃতেই গঠিত হয়, আর বয়স্কদের ক্ষেত্রে তা অস্থিমজ্জায় সংগঠিত হয়। আমরা জানি যে লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন। 120 দিন জীবনকালে লোহিত রক্তকণিকার ভাঙনটা কিন্তু যকৃতেই সম্পন্ন হয়ে থাকে। তাহলে শিশু অবস্থায় লোহিত রক্তকণিকা গঠিত হচ্ছে যকৃতে, আর এই লোহিত রক্তকণিকা 120 দিন পর ভাঙছে যকৃতে এসে। যকৃতে লোহিত রক্তকণিকা ভাঙনের মাধ্যমে বিলিভার্ডিন নামক সবুজ রঞ্জক উৎপন্ন করে, যা পরবর্তীতে বিলিরুবিন নামক হলদে পিত্তরঞ্জকে পরিণত হয় এবং যা পিত্তরসে ক্ষরিত হয়। তাহলে পিত্তরসের যে হলদে বর্ণ এটার জন্য দায়ী হচ্ছে বিলিরুবিন, যা লোহিত রক্তকণিকা ভাঙনের মাধ্যমে যে বিলিভার্ডিন সেখান থেকে উৎপন্ন হয়। এরপর হচ্ছে হরমোনের ভাঙন। যকৃতে সকল প্রকার হরমোনের ভাঙন প্রক্রিয়া সম্পন্ন হয়। কিছু হরমোন যেমন টেস্টোস্টেরন এগুলো দ্রুত ভাঙে, আবার কিছু হরমোন যেমন ইনসুলিন এগুলো ধীরে ধীরে নষ্ট হয়। বিমুক্তকরণ। অন্ত্র কর্তৃক যে সকল বিষাক্ত ও ক্ষতিকারক উপাদান গৃহীত হয় তা রাসায়নিক রূপান্তরের মাধ্যমে যকৃত দূর করে থাকে।
যকৃতে কিছু কোষ রয়েছে যেগুলোকে বলা হয় যে কাপ্পার্স কোষ। এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বর্জ্য অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া তাপ উৎপাদনে যকৃতের ভূমিকা রয়েছে। যকৃতে বিপাকীয় প্রক্রিয়ার ফলে উৎপাদিত তাপ দেহের তাপ হ্রাসের সময় ব্যবহৃত হয়, যার ফলে দেহের যে তাপের সমতা এটা রক্ষা হয়ে থাকে। এছাড়া ভিটামিন সংশ্লেষও যকৃতের ভূমিকা রয়েছে। যকৃত ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষ করে। নিউক্লিক অ্যাসিড বিপাকে যকৃতের ভূমিকা রয়েছে। পিউরিন ও পাইরিমিডিন জাতীয় নিউক্লিওটাইডগুলো সংশ্লেষিত হয়ে থাকে যকৃতে। তাহলে যকৃতের বিপাকীয় ভূমিকাগুলো এবং যকৃতের সঞ্চয়ী ভূমিকাগুলো আমরা মনে রাখব। আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে পিত্তরস বা পিত্ত। যকৃত থেকে যে চটচটে সবুজাভ হলদে তিক্ত স্বাদযুক্ত তরল নিঃসৃত হয় তা হচ্ছে পিত্তরস বা পিত্ত। যকৃতের পিত্তথলিতে পিত্তরসটা মূলত জমা থাকে। পিত্তরসের 97 থেকে 98% হচ্ছে পানি। এছাড়া কিছু অজৈব লবণ, পিত্ত লবণ, পিত্তরঞ্জক, কোলেস্টেরল এবং ফ্যাট রয়েছে। পিত্তরসের কাজটা কি? অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আসে। পিত্তরসের কাজ হচ্ছে লাইপেজ এনজাইমকে সক্রিয় করে, যা চর্বি পরিপাকে সহায়তা করে এবং ইমালসিফিকেশন প্রক্রিয়ায় চর্বি জাতীয় খাদ্যকে শোষণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। ইমালসিফিকেশন কি? তাহলে আমরা বলবো যে চর্বি জাতীয় খাদ্যকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা হয় সেটাকে বলা হয় ইমালসিফিকেশন। অন্ত্রে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে পিএইচের মানকে সমতায় রাখা, যা বিভিন্ন খাদ্য পরিপাকের জন্য অত্যাবশ্যক। তাহলে পিএইচের মানটাকে নির্দিষ্ট সীমায় রাখা বা সমতায় রাখা, এটা হচ্ছে পিত্তরসের কাজ। হাইড্রোট্রপিক প্রক্রিয়ায় অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল প্রভৃতিকে দ্রবীভূত করে অন্ত্রের শোষণের উপযোগী করে তোলাও কিন্তু পিত্তরসের কাজ। এছাড়া কপার, জিঙ্ক, লেড, পারদ, টক্সিন ইত্যাদি পদার্থ, কোলেস্টেরল, পিত্তরঞ্জক, ব্যাকটেরিয়া ইত্যাদি রেচনদ্রব্য দেহ থেকে নিষ্কাশন করাও পিত্তরসের কাজ। চর্বি, লৌহ, ক্যালসিয়াম, চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই, কে ইত্যাদি শোষণে সহায়তা করা পিত্তরসের কাজ। এছাড়া কোলনে পেরিস্টালসিস প্রক্রিয়ায় উদ্দীপনা দেওয়ার ফলে যে বর্জ্য দেহের বাইরে নিষ্কাশনেও সহায়তা করা, এটা পিত্তরসের কাজ। পিত্তরসের কাজগুলো আমরা মনে রাখব। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।